আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সকালে সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত শেষে এই মন্তব্য করেন তিনি। আজ পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও 24শে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলায় নিহত শহীদদের পরিবারকে সম্মান জানানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। নির্বাচন পেছানোর কথা কখনো বলেনি জামায়াতে ইসলামী, বরং লেভেল প্লেইং ফিল্ড ছাড়া যেনতেন নির্বাচন হতে না দিতে বদ্ধপরিকর জামায়াত। জাতীয় সমাবেশের জন্য নির্ধারিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে এমনটাই বললেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জাতীয় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, মৌলিক সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন ও এ মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ৭ দাবিতে ১৯ জুলাই জাতীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী। সমাবেশে ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরোয়ার বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের নিরপেক্ষতা নিয়ে আশ্বস্ত নয় জনগণ। সমাবেশের দাবির আলোকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সরকার উদ্যোগী হবে বলেও আশা জামায়াতের সেক্রেটারি জেনারেলের। নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখে নাই। সরকার, নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন, এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি। রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক দলগুলোর বক্তব্য, আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে জাতীয় ঐকমত্য কমিশন ঐক্যমত্য তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে 10ম দিনের আলোচনার সূচনায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইতিমধ্যে কিছু বিষয়ে আলোচনা অগ্রগতি হয়েছে, কিছু বিষয়ে আলোচনা চলছে। আলোচনার মধ্য দিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে সামনে এগিয়ে যেতে হবে। রাজনৈতিক দলগুলোকে বেশি বেশি আলোচনায় বসার মাধ্যমে জাতীয় স্বার্থে সবাইকে একমত থাকার আহ্বান জানান ডক্টর আলী রিয়াজ। আজকের বৈঠকের আলোচ্য সূচিগুলো হলো উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব। অবশ্যই তাদেরকে দলীয় এবং রাজনৈতিক বিবেচনা থেকে আপনারা থাকবেন, কিন্তু বিভিন্নভাবে আমরা দেখছি যে সকলের আলোচনার মধ্য দিয়ে প্রত্যেকেরই চেষ্টা হচ্ছে এক জায়গায় আসা, ঐক্যমত্য প্রতিষ্ঠা করা। এই প্রক্রিয়ায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ধরুন কোনো বিষয়ে কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাব ছিল, কিন্তু আলোচনার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে সে প্রস্তাবটা সংশোধন করার প্রয়োজন হচ্ছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, জানাবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকের ঐক্যমতের বিষয়গুলো নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর কিছু বিষয়ে আলোচনা অগ্রগতি হয়েছে সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? আপনি জানেন যে আজকে 11:30টার দিকে আজকের যে বৈঠকটি সেটি শুরু হয় এবং সেই বৈঠকে কিন্তু আজকে যে 3টি এজেন্ডা ছিল আপনারা জানেন, সেটি হচ্ছে আজকে যে উপজেলা পর্যায়ে যে আদালতগুলো রয়েছে সেগুলো সম্প্রসারণের বিষয় এবং নারী প্রতিনিধিত্ব এবং হচ্ছে জরুরি অবস্থা ঘোষণার যে বিষয়টি, সেটা আমরা এতটুকু জানতে পেরেছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আলোচনা হয়েছে তার মধ্যে 2টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে উপজেলা পর্যায়ে যে আদালতগুলো রয়েছে সেগুলো সম্প্রসারণের বিষয়ে যে পরামর্শ দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলো থেকে এবং সেখানে সম্প্রসারণের ক্ষেত্রে তারা ঐক্যমত্য
প্রায় একমত হয়েছেন এমনটা আমরা জানতে পেরেছি। অর্থাৎ এই আদালতটিকে সম্প্রসারণ করার জন্য এবং যুগোপযোগী করার জন্য আইনগুলোর যে সংস্কারের যে প্রয়োজন রয়েছে সেটা তারা একমত হয়েছেন। বিশেষ করে বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবাই কিন্তু একমত হয়েছে এমনটা আমরা জানতে পেরেছি। সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আবার পরামর্শ দেওয়া হয়েছে। সেই পরামর্শগুলো নিয়ে এখন আলোচনা হয়নি। আমরা যতটুকু জানিয়েছি যে প্রথম বিরতির পর অর্থাৎ দুপুরের খাবারের বিরতির পরে যে আলোচনাটা হবে সেখানে হয়তো সেই পরামর্শগুলো আলোচনা হবে। সেই সাথে এই মুহূর্তে কিন্তু জরুরি অবস্থার যে ঘোষণাটি সেটিও এখনও চলমান রয়েছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানা মতামত দেওয়া হচ্ছে জরুরি অবস্থা কতদিন থাকবে এবং 60 দিন। আমরা যতটুকু জানিয়েছি অনেকগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে যে 60 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারে রাষ্ট্রপতির পক্ষ থেকে, সেইগুলো আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি এবং আমরা যতটুকু জানি বিরতির পরে কিন্তু নারী প্রতিনিধিত্বের যে বিষয়টি সেটি নিয়েও কিন্তু আলোচনা হবে। এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে চাই যে সূচনার পর্বে যে আলেরিয়াস যে কথাটি বলেছিলেন যে সবাইকে রাষ্ট্রের সংস্কারের যে বিষয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোতে ঐক্যমত থাকতে হবে এবং এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে একমত থাকতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে, সেই বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো অনেকটাই বলেছেন যে আসলে তারা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তারা অবশ্যই একমত হবেন। তবে মত এবং দ্বিমতের মধ্যেই কিন্তু আজকের যে আলোচনা সভাটি সেটা চলছে এবং সর্বশেষ যে বিরতির পরে তারা যে একটা আনুষ্ঠানিক যে ব্রিফিং করবে সেক্ষেত্রে আমরা জানতে পারবো যে আসলে কী বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটা আসলে জানা যাবে। তো সাথে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে কিনা এ বিষয়ে আদেশ 10 জুলাই। দ্বিতীয় দিনের শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আদেশ দেন। এ মামলার অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় কেবল চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবী তার মক্কেলদের মামলা থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। এদিকে জুলাইয়ে ওয়াসিম আকরাম হত্যা মামলায় চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 2 মাস সময় দেয় ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি 7 সেপ্টেম্বর। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে এই 3 জনের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। সেই 5টি সুনির্দিষ্ট অভিযোগ থেকে ওনারা অব্যাহতি চেয়েছেন এবং আমরা প্রসিকিউশনরা অভিযোগ গঠনের জন্য আবেদন করেছি। সেটির উপরেই আদেশ হবে আগামী 10 জুলাই 2025। সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক হানিফ মিয়া। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী জানান, বিদেশে অবস্থান করার সময় হানিফ মিয়ার ভুল ঠিকানায় নোটিশ পাঠায় দুদক, যেখানে তার স্ত্রী নোটিশের বিষয়টি জানতে মর্মে মিথ্যা প্রতিবেদন দাখিল করা হয়। জিজ্ঞাসাবাদের সময় বিষয়টি অস্বীকার করে বাদী, ফলে আদালতে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি দুদক। আদালত হানিফ মিয়াকে মামলা থেকে খালাস প্রদান। এছাড়া বিগত সরকারের সময় তার পরিবহন ব্যবসাটিকেও ধ্বংস করার চেষ্টা হয়েছিল বলে দাবি করেন এই পরিবহন ব্যবসায়ী। সমস্ত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা শেষেই তো তিনি বলেছেন যে সরকার বা বাদীপক্ষ এই মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, এইটা অপ্রমাণিত, সেই কারণেই তাকে খালাস দেওয়া হয়েছে। সমস্যা করছে না, অনেক রোডে আমরা গাড়ি চালাতে পারি না, রোড পারমিট দেয় নাই, এই ধরনের সমস্যা হয়েছে। তারপরে রাস্তাঘাটে অযথা কেস করছে, চাঁদাবাজি বাড়া দিচ্ছিল, আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করতো, গাড়ি বন্ধ করে দিত কথায় কথায়। চাকরিতে পুনর্বহাল, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত সহ 3 দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর আগে সোমবার সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। পরে দাবি মানা না হলে পদযাত্রা করেন প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার দিকে। পথে মৎস্য ভবনের সামনে পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে যেতে চাইলে কাকরাইল মোড়ে আটকে দেয় পুলিশ। পরে সরে যেতে 10 মিনিট আলটিমেটাম দেওয়া হয়, না সরলে ধাওয়া দেয় প্রশাসন। পুলিশ জানায়, শান্তিপূর্ণভাবে সরিয়ে দিতে চাইলে তারা না যাওয়াতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে বাধ্য হন তারা। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এদিকে বেশ কয়েকজন আহত হওয়ার দাবি করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বলেন, দাবি আদায় না হলে সড়ক ছাড়বেন না। আমাদের পর জল কামান মারা হয়েছে, টিয়ার সেল মারা হয়েছে, গ্যানেট সাউন্ড মারা হয়েছে। আমরা তো মরতে এসেছি, আমাদের তো মৃত্যু একবার হয়েছে, দরকার প্রয়োজন বোধে আবার আমরা শহীদ হব, প্রয়োজন বোধে এখানে মরে যাব।
কারণ আমাদের দেশে থাকার কোনো অস্তিত্ব নেই। বিনা উস্কানিতে তারা আমাদের উপর আক্রমণ করেছে। আমরা তারপরও তাদের এই আঘাতের পরও তাদের সাথে আমরা কোনো প্রকার দুর্ব্যবহার দুরাচরণ করিনি এবং করব না। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনা প্রকোপ বাড়ছে। জ্বর হলেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে জনমনে। স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে সারা দেশে ৩১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা মহানগরের ভেতর ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৪৮ জন। আগামী ২ মাসে এই রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। এদিকে গেল ২৪ ঘন্টায় ২২৪ জনের নমুনা সংগ্রহ করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চলতি বছর সারা দেশে ৬৩২ রোগী করোনা আক্রান্ত হয়েছে। গেল ৭ মাসে করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে করোনা সংক্রমণ, বাড়ছে আক্রান্তের সংখ্যাও, মারা গেছেন অনেকে। এত কিছুর মধ্যেও অনেকটা নিশ্চিন্তেই আছে হবিগঞ্জ জেলার সদর আধুনিক হাসপাতাল। প্রতিনিয়ত রোগীদের আনাগোনা বাড়লেও এখানে নেই করোনা পরীক্ষার কিট ও সরঞ্জাম। এতে রোগীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। শহীবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। হঠাৎ করেই যেন দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি হাসপাতালগুলোকেও প্রয়োজনীয় প্রস্তুতির পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। অথচ এখনও কোনো তৎপরতা নেই ২৫০ হাজার হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে। করোনা আক্রান্তদের চিকিৎসার স্থাপন করা কর্নারটি এখনও সাধারণ রোগীদের দখলে। শনাক্তকরণে পিসিআর ল্যাব স্থাপনের অনুমোদন পেলেও যন্ত্রপাতি না আসায় তা বাস্তবায়ন হয়নি এখনো। হবিগঞ্জে দেখতে পাচ্ছি সম্প্রতি অনেকেই জ্বর, কাশ, সর্দি বিভিন্ন রোগ নিয়ে আসছেন। কিন্তু হবিগঞ্জে কোনো ধরনের চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। এখানে শুধু একটা প্যারাসিটামলের ভাতা দেয় আর একটা গ্যাস্ট্রিকের ভাতা দেয়। কোনো চিকিৎসা এখানে করানোর মতো কোনো সুযোগ সুবিধা আমরা পাই নাই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধ করি আপনারা ভালো একটা চিকিৎসা দাও। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে চাহিদাপত্র তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমাদের বর্তমান হাসপাতালে আমরা আমাদের র্যাপিড অ্যান্টিজেন কিট ওটার স্বল্পতা আছে বা নাই। আমাদের সাথে আমাদের মিনিস্ট্রি এবং অধিদপ্তরের সাথে আমাদের জুম মিটিং হয়েছে। আমাদেরকে খুব শীঘ্রই আশা করছি যে আমরা চাহিদাপত্র পাঠিয়েছি, আমরা কিট পেলে আমরা সাধারণভাবে সব রোগীদের জন্য আমরা কোভিড পরীক্ষা করতে পারবো। করোনার লক্ষ্য নিয়ে ঢাকা সিলেট ছুটতে হয় রোগীদের। এই অবস্থা থেকে মুক্তি পেতে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে করোনা পরীক্ষা সহ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের দাবি রোগীদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। বৈরী আবহাওয়ার কারণে ভোলার মনপুরা, ইলিশা, বেতুয়া থেকে লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ঢাকা সহ ৬ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ নৌ রুটে যাত্রী পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। ভোর থেকে ঝোড়ো বাতাসের সঙ্গে তীব্র বৃষ্টিপাত হচ্ছে অঞ্চলটিতে। এতে নৌ রুটে লঞ্চ ও সি ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে পড়ায় ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ৭ জুলাই ২০২৪ কোটা সংস্কারের আন্দোলনে এদিন নতুন এক কর্মসূচি দেখে সারা দেশ। নাম দেওয়া হয় বাংলা ব্লকেট। বিকেল ৩টা থেকে কর্মসূচি ঘোষণা করা হলেও সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে বেলা ৩:৩০টায় মিছিল নিয়ে শাহবাগে ৩ ঘণ্টা বাংলা ব্লকেট কর্মসূচি সফল করে শিক্ষার্থীরা। সারা দেশেও বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এদিন বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে। সেদিনেরই কিছু কথা তুলে ধরেছেন শাকিবুর রহমান। সরকারি চাকুরিতে কোটা সংস্কার চলমান আন্দোলনে ৭ জুলাই ২০২৪ বাংলা ব্লকেট নামের নতুন কর্মসূচির সামনে পুরো বাংলাদেশ। বিকেল থেকে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সরগরম হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস। এরপর আসে মাহেন্দ্রক্ষণ। ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিছিল আগাতে থাকে শাহবাগের দিকে। এরপর সেখানে বসেই অবস্থান নেয় শিক্ষার্থীরা। শুরু হয় বাংলা ব্লকেট। সায়েন্স ল্যাব, চাংখারপুল, নীলক্ষেত, মতিঝিল সহ প্রতিটি পয়েন্টে বাংলা ব্লকেট সফল করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়। শাহবাগ ছাড়িয়ে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত চলে যায় শিক্ষার্থীদের ঢল। বছর ঘুরে এলেও মনে হয় এই তো সেদিন করেছেন আন্দোলন। স্মৃতিতে ভাসে সেদিনের সব কথা। হলের সামনে আমি যখন স্লোগান দেওয়ার চেষ্টা করি তখন আমাকে শুধুমাত্র ছাত্র দলের একজন কর্মী
আমি স্লোগান দেই এই কারণে তথাকথিত গুপ্ত কিংবা গুপ্ত ছাত্রলীগ যারা ছিল ওই মিছিলে আসতো, স্লোগান দিতে বাধা দেয়। এর একটা মাত্র কারণ হলো আমি শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করি। তার পরবর্তীতে ওই দিন আমি আর স্লোগান দেইনি। স্লোগান না দেওয়ার কারণে অনেকের সাথে আমার কথা হয়েছে, এটা হাসনাত ভাইয়ের সাথে কথা হয়েছে। স্লোগান তখন হাসনাত ভাই বললো, শান্ত হও, তুমি এখন এখানে যেহেতু আমরা বাংলা ব্লকের দিতেছি কর্মসূচি হইতেছে, তুমি রাস্তাগুলো ব্লক করার চেষ্টা করো। তারই প্রেক্ষিতে আমি রাস্তাগুলো ওইখানে আমি পিজি হাসপাতালের সামনে যে রাস্তাটা ওটা ব্লক করি। এই আন্দোলনের ঢেউ কেবল রাজধানী নয়, ছড়িয়ে পড়ে সারা দেশে। বাংলা ব্লকের সফল করতে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশের শিক্ষার্থীরা। রাজশাহী, খুলনা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিজ নিজ জায়গায় গড়ে তোলে মানব প্রাচীর। নানা স্লোগানে বাংলা ব্লকেটে অংশ নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। একই অবস্থা হয় বরিশাল কুয়াকাটা মহাসড়কেও। চট্টগ্রাম শহরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সফল করে বাংলা ব্লকেট। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের গুলিতে শহীদ হন বিপ্লব হাসান, নূরে আলম সিদ্দিকী ও জোবায়ের আহমেদ। তাদের হারানোর 1 বছর পরও শোক কাটছে না পরিবারের। সদ্য নবজাতকে জন্ম দিয়েছেন শহীদ নূরে আলমের স্ত্রী। বাবাহারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তিনি। সরকার থেকে প্রয়োজনীয় সহযোগিতা চান শহীদদের স্বজনরা। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 20 জুলাই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় গুলিবিদ্ধ হন বিপ্লব হাসান, নূরে আলম সিদ্দিকী ও জোবায়ের আহমেদ। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন তারা। এদের মধ্যে শহীদ বিপ্লব সংসারের হাল ধরতে শ্রমিক হিসেবে কাজ শুরু করেছিলেন তেলের মিলে। মাদ্রাসায় শিক্ষকতা করে সংসার চালাতেন নূরে আলম। আর জোবায়ের ছিলেন মুদি দোকানদার। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আর্থিক সংকটে দিন কাটছে তাদের পরিবারের। যে প্রশাসনটাও তার খবর নেওয়ার দরকার আছে, যে আজকে 1 বছর হয়ে গেছে, যে তার পরিবারটা কি হালে আছে না আছে আমরা একটু খোঁজ দিই। এই ধরনের সহযোগিতা আমাদের পাইছি না। বৈষম্যের জন্য লড়াই করে প্রাণ দেওয়া শহীদ নূরে আলমের কন্যা সন্তানকে যেন ভবিষ্যতে বৈষম্যের শিকার না হতে হয়, তেমনটাই চাওয়া স্ত্রীর। আমার স্বামী বৈষম্যের শিকার হয়ে মারা গেছে, আমি এবং আমার বাচ্চা যেন বৈষম্যের শিকার না হই। আর যত সরকারের যত সুযোগ সুবিধা আছে সব যাতে আমার সন্তান এবং আমি পাই। সরকারকে আরো জোরালোভাবে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের এই নেতা। কিছু টাকা পেলেই একটি শহীদ পরিবার তার সম্মানটা পেয়ে যায় না। তাদের বর্তমানে যে ভূমিকাটা পালন করতেছে সেই ভূমিকাটা এই জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের কাছে যথেষ্ট নয়। তাদের পাশে প্রশাসনের আরও ভূমিকা দরকার এবং আরও ভালোভাবে দাঁড়ানো উচিত। জুলাই গণ অভ্যুত্থানে ময়মনসিংহের গৌরীপুর এবং ফুলপুরের 5 জন সহ দেশের বিভিন্ন স্থানে জেলার 41 জন শহীদ হন। তাদের পরিবারকে আর্থিক সাহায্য সহ সব রকম সুযোগ সুবিধা দেওয়ার দাবি স্বজন ও এলাকাবাসীর। আব্দুল হামিদ, RTV। এ পর্যায়ে নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। যুদ্ধবিরতির সম্ভাবনার মধ্যে গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত, আরও 82 জনকে হত্যা। ইয়েমেনে 3টি বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা ইসরায়েলের। এবং দেশবাসী বিশ্বাস রাখলে নিরাশ করব না, বাফুফের সংবর্ধনায় নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। গাজীপুর মহানগরের কোনাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 16টি মুদি দোকান পুড়ে প্রায় 25 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়াও 5 কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। ভোরে কোনাবাড়ি কাঁচাবাজার কলাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দিনাজপুরে হিলিতে আম গাছ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোশাররফ হোসেন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। সকালে উপজেলা বলরামপুর গ্রামের একটি বাগান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হাকিমপুর উপজেলা বলরামপুর গ্রামের মৃত আব্দুল মালেক মণ্ডলের ছেলে। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। মাগুরায় অভিযান চালিয়ে অস্ত্রসহ নাশকতা ও হত্যা মামলার পলাতক আওয়ামী লীগ কর্মীসহ দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার দিবাগত রাতে জেলা শ্রীপুর উপজেলার নৌহাটা গ্রামে অভিযান চালিয়ে 2টি রিভলভার, একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এদিকে আন্তজেলা ডাকাত দলের মূল হোতা নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়া গ্রামে তুষার শেখ ও তার স্ত্রী রোকেয়া বেগম জান্নাতকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। গেল রাতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন লোহাগড়া থানার ওসি শরীফুল ইসলাম। পবিত্র আশুরা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর সকাল থেকে পুনরায় শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম। সরকারি ছুটির কারণে এই স্থলবন্দরে বাংলাদেশ ভারতের মধ্যে সকল প্রকার পণ্য পরিবহন, খালাস, আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিকই ছিল। জুন মাসের পর জুলাই মাসেও এলপিজির দাম কমিয়েছে বিইআরসি। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1403 টাকা থেকে কমিয়ে 1364 টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটো গ্যাসের দাম 64 টাকা 30 পয়সা থেকে কমিয়ে 62 টাকা 46 পয়সা নির্ধারণ করা হয়েছে। গেল বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয় সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। এদিকে বাসা বাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহার করা রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম কেজি প্রতি 113 টাকা 19 পয়সা থেকে কমিয়ে 109 টাকা 89 পয়সা নির্ধারণ করেছে কমিশন। টেক্সাসে বেড়েই চলেছে বন্যায় মৃতের সংখ্যা। এখন পর্যন্ত এ ঘটনায় 82 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এদের মধ্যে 28 শিশুও রয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। এদিকে অঙ্গরাজ্যটির বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যার পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বন্যা দুর্গত এলাকাগুলোর মানুষের সহায়তায় ফেডারেল সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার বন্যা পীড়িত অঙ্গরাজ্যটি পরিদর্শনে যাবেন বলেও সাংবাদিকদের জানান তিনি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের বিরুদ্ধে বিক্ষোভ করছে ফিলিস্তিনপন্থীরা। সোমবার বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে ফিলিস্তিনিদের মুক্তি ও নেতানিয়াহুর শাস্তির দাবিতে স্লোগান দেন। স্থানীয় সময় সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 6 মাসের মধ্যে এটি নেতানিয়াহুর তৃতীয় যুক্তরাষ্ট্র সফর। এর আগে রোববার গাজায় হামাসের সঙ্গে বন্দি মুক্তি ও যুদ্ধবিরতির বিষয়ে এই সপ্তাহে একটি চুক্তি হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে বলেও সাংবাদিকদের জানান ডোনাল্ড ট্রাম্প। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও 82 জন নিহত হয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতি আলোচনার জন্য ওয়াশিংটন পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইসরায়েলে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুটছে হুতিরা। সামদানি প্রত্যয় রিপোর্ট। অবরুদ্ধ গাজাবাসীর প্রতিটি দিনই কাটছে অনাহার ও বিনা চিকিৎসায় যে কোনো সময় প্রাণ হারানোর শঙ্কা নিয়ে। একদিকে চলছে বিভিন্ন পক্ষের আলোচনা, অন্যদিকে প্রতিদিনই ধ্বংসযজ্ঞ বাড়ছে গাজার বুকে। রোববার উপত্যকাটির শেখ রাদওয়ান সহ কয়েকটি এলাকায় কয়েক দফা ড্রোন ও বিমান হামলা চালিয়ে কমপক্ষে 70 জনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। প্রতিনিয়ত গুলি ছোড়া হচ্ছে ত্রাণ কেন্দ্রে আসা অপেক্ষারত ত্রাণ প্রত্যাশীদের ওপর। এদিনও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি করে হত্যা করা হয় আরও 10 জনকে। এদিকে কাতারে আবারও আলোচনা শুরু করেছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। তবে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহার না করলে কোনো চুক্তিতে না পৌঁছানোর ঘোষণা পুনর্ব্যক্ত করেছে হামাস।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন পৌঁছেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এর আগে বৈঠকের মাধ্যমে যুদ্ধবিরতি নিয়ে আশানুরূপ ফলাফল পাওয়া যাবে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। গাজা উপত্যকার পাশাপাশি ইয়েমেনের হোদেইদা এলাকায় কমপক্ষে 20টি হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার হোদেইদা, রাস ইসা ও সাইফ বন্দরে হুতিদের লক্ষ্যবস্তুতে আঘাত হানার তথ্য নিশ্চিত করেছে আইডিএফ। তবে এসব হামলায় কোনো হতাহত হয়েছে কিনা তা নিয়ে কোনো তথ্য জানা যায়নি। ইসরায়েলের এসব হামলার জবাবে দেশটির বিন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছোড়ে সশস্ত্র গোষ্ঠী হুতি। তাদের দাবি, এ হামলায় কয়েক ঘন্টা বন্ধ ছিল বিমানবন্দরটি। তবে ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংসের দাবি তেল আবিবের। সামদানি প্রত্যয়, RTV। দেশবাসী বিশ্বাস রাখলে আমরা তাদের নিরাশ করব না। ইতিহাস গড়ে বীরের বেশে দেশে ফিরে এমনই বার্তা দিলেন বাংলাদেশ নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। সোমবার রাত 1টার দিকে মিয়ানমার থেকে দেশে ফেরে পিটার বাটলারের শিষ্যরা। এরপর দলটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। আরও জানাচ্ছেন রাফি আনমিন। মিয়ানমার থেকে ব্যাংকক, সেখান থেকে ঢাকা দীর্ঘ 6.5 ঘন্টার ভ্রমণ শেষে বীরের বেশে দেশে ফিরল ইতিহাস গড়া নারী ফুটবল দল। এদিন বিমানবন্দরে কার্যক্রম সম্পন্ন করে রাত 2টার পরেই হাতিরঝিলে বাফুফের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য বের হন ঋতুপর্ণা আফিদারা। যেখানে প্রায় 1000 খানেক দর্শক রাতের নিস্তব্ধতা ভেঙে অপেক্ষায় ছিলেন তহুরা রূপনা চাকমাদের। অবশেষে ভ্রমণ ক্লান্তি নিয়ে প্রস্তুত মঞ্চে উঠলেন তারা। দেশবাসীকে দিলেন বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। আমাদের উপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদেরকে নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। তবে মেয়েদের এমন ইতিহাস গড়ার পেছনে যার অবদান অনস্বীকার্য, সেই পিটার বাটলার সব কৃতিত্ব দিলেন মেয়েদের। এই জয় কখনোই সম্ভব হতো না যদি না মেয়েরা নিজেদের শেষ বিন্দু ঢেলে না দিত। এদিন দলকে কোনো আর্থিক পুরস্কারের ঘোষণা না দিলেও মধ্যরাতে বাফুফে সভাপতি তাবিদ আউয়াল দিলেন সর্বদা মেয়েদের পাশে থাকার প্রতিশ্রুতি। আপনাদের পিছে আমরা আছি, আপনারা এগিয়ে যান, পিছিয়ে থাকাতে হবে না। সমস্ত সাপোর্ট, সমস্ত দোয়া এবং সমস্ত অভিজ্ঞতা কাজে লাগাবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। প্লিজ ক্যারি অন। রাফি আমিন, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।